আমরা বেশিরভাগ মানুষের বুদ্ধি মানে এখানে নাই, দুই ঠ্যাঙের চিপায়। যারা বলতো যে 71 থেকে 75-এর 72 থেকে 75-এর ইতিহাস আমাদের জানতে দেওয়া হয় না, আওয়ামী লীগ লুকায় রাখছে, তারা এখন ডিগ আউট করতেছে। ধরেন কোন বুগিচুগি একটা নিউজ, জামাতের এই যে প্রোপাগান্ডা যদি কিছু একটা বের করে, বাকি 10 জন সেখানে ঝাঁপায় পড়তেছে, নিউজ লিঙ্ক, পেপার কাটিং দিয়ে, এই দেখ অ্যাকচুয়াল নিউজ এটা ছিল। এটাই হচ্ছে 24-এর অ্যাকচুয়াল রিসেট। যেটা আপনি বলেন যে আমাকে মানুষজন বলে যে তুমি কিভাবে এত হ্যাপি থাকো 24 সালে এরকম ঘটনা, আমি বলি হ্যাপি থাকি কারণ হচ্ছে প্রথম অনেকগুলা কারণ না, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভণ্ড মুনাফেক গুলারে আমি আলাদা করতে পারছি, মানে যে ভেদরেখাটা ছিল সেটি আরো স্পষ্ট হয়ে উঠেছে, ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার। যেমন আমি যখন প্রেম করতে গেছি আমি আগে দেখছি পলাশ আওয়ামী লীগের রাজনীতি করে কিনা, কারণ আমি ভিন্ন মতের কারোর সাথে সংসার কন্টিনিউ করতে পারবো না, সরি, আমার পক্ষে সম্ভব না। আমি এটা খুব ভদ্র ভাষায় বললাম, আমি এটা খুব ভদ্র ভাষায় বললাম। আমি আমার ল্যাঙ্গুয়েজ, আমার আনসেন্সর ল্যাঙ্গুয়েজ যদি বলি তাহলে বলতে যে আমি যাতে ফাঁক করবো তার পলিটিক্যাল ভিউ আমার সাথে মিলতে হবে। টিটো ভাই শোনেন, একটা রাজনৈতিক দল কেন তোমাকে ধরে ধরে তোমার স্বাধীনতার ইতিহাস পড়াবে? তোমার নিজের কোনো হ্যাডার মধ্যে গরজ নাই যে আমার স্বাধীনতার ইতিহাসটা আমি নিজে একটু জানি। আমাকে অমুক জন এসে একটা কথা বলছে যে তোমার বাপ মা না হাঙ্গা করে নাই, হাঙ্গা না করে তোমার পয়দা করছে, এই কথা শুনে আমি কেন বাপ মাকে ছেড়ে চলে যাব? আমার তো আগে জানা দরকার যে এই কথা যে বলছে আমি কি আমার বাপ মার সাথে কথা বলবো, আমার নানি দাদির সাথে কথা বলবো যে এই ওরা এসে আমার বাপ মা নামে এইসব বলে, তোমরা আমাকে সত্যটা জানাও, আই নিড টু নো। আওয়ামী লীগ কেন তোমাদেরকে বঙ্গবন্ধু নিয়ে পড়াবে? আওয়ামী লীগ কেন তোমাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে পড়াবে? এই যে সাদিক কায়েমরা ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকে সব সুবিধা নিয়ে বদনাম করছে, এরা ছাত্রলীগ করে আসছে এবং এদের ক্লিয়ার ফুটেজ আছে। 22 সালে এরা ছাত্রলীগ নিজেদের গায়ে ট্যাগ নিয়ে অন্যদের পিটাপিটি করতেছে, এই ফুটেজ আসছে এবং তারা নিজের মুখে বলছে আমরা যদি এরকম না করতাম ছাত্রলীগের ইমেজ খারাপ হইতো না। এই যে আজকে ফারুকি গলা ফাটাইয়া ফাটাইয়া কইতাছে যে এই বঙ্গবন্ধু কেউ না, কে ছিল সে, তার অবদান নাই, তার বউ মুজিব একটি জাতির নাম সিনেমাতে বঙ্গবন্ধুর যে বঙ্গমাতার ক্যারেক্টার রোল প্লে করছে, যেখানে অন্য একজন যাওয়ার কথা ছিল সেখানে তার বউকে সে সুপারিশ করে ঢুকাইছে। কেন ঢুকাইছে? আপনি আমি তখন প্রতিবাদ করছি কিন্তু আমাদের তখন প্রতিবাদ কানে নেওয়া হয় নাই। এই যে ফারুকি এরা একটা ওই যে বললেন না যে ক্যান্সার আমার গায়ে থাকলে আমি কি ক্যান্সার পালবো না, পালবো না, কিন্তু ক্যান্সারের একটা নিজের একটা প্রতিরোধ শক্তি থাকে, একটা ইমিউন স্ট্রেংথ থাকে, যে কারণে মনে করেন ভালো সেলগুলো নষ্ট হয়ে যাইতে থাকে, বুঝছেন? এরা হচ্ছে সেই ক্যান্সার। এরা যখন আমাদের যে দলের কোর অংশটাকে পাবলিক থেকে ডিট্যাচ করে ফেলছে, যে কারণে আপনি আমি মুখ বন্ধ করে রাখছিলাম। এই যে আমাদের বালেস্টার টাকলা ফুয়াদ, তারপর ধরেন এই যে নব্য বালেস্টার যে শাহরিয়ার কবির, এই ট্রাক জিয়া কি 2001 সালে কার সবার মধ্যে ঢুকে গিয়েছিল যে সে জানে না তখনও যে 2001 সালে বেহেশতের টিকিট বেচে বেচে তাদের জোটের অংশ হয়ে এই জামায়াত ইসলামী বাংলাদেশের পাওয়ারে বসছিল, রাজাকারের গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছিল। হ্যাঁ, আজকে ট্রাক দিয়ে কি বুঝাইতে চায়? এসব দিয়ে সে কি বুঝাইতে চায় যে বিএনপি খুব মুক্তিযুদ্ধের পক্ষের দল? তাইলে এই যে গত 16 মাস ধরে যে মুক্তিযুদ্ধের এত কিছু ধ্বংস করে দেওয়া হইলো, তখন বিএনপি কি করছিল? কি ছিঁড়ে আটি বাঁধছিল? হ্যাঁ, কোথায় ছিল বিএনপি? বালেস্টার এই শাহরিয়ার কবিরের কথা বললেন, বালেস্টার কিন্তু তার ইন্টারভিউতে টিভিতে বলতেছিল 63 সালের পরে আসলো 1962 সাল। এটা তো ব্যাপারটা ওইরকম হয়ে গেল, 2025 সালের পরে আসলো 2001 সাল। মানে সিরিয়াসলি ব্যাপারটা এরকম হলো না? 2001 সালে অলরেডি জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে এটা নিউজ হয়েছে, তখনকার সব পত্রিকায় নিউজ আসছে যে জামায়াতে ইসলামী বেহেশতের টিকিটের লোভ দেখায়, জামায়াতে ইসলামে ভোট দিলে বেহেশতের টিকিট কিনবা তোমরা, এক একটা ভোট দিচ্ছ মানে বেহেশতের টিকিট কিনতেছো। আমি নিজে এইটার সাক্ষী। গেঞ্জিগুলা তখন মাটির লগে কথা কয়, বুঝছেন? গেঞ্জিগুলা এখনো আইসা আকাশ থেকে পড়তেছে। ও মাই গড, হোয়াট এন ক্রিয়েটর! মানে তারেক জিয়ার কন্টেন্ট দেখে ওরা মুগ্ধ বিমোহিত হয়ে যাচ্ছে। অথচ তারেক জিয়ার সাথেই তো পার্টনারশিপে সরকার গঠন করছিল তারা 2001 সালে। আজকে এসে কি সমস্যা হয়েছে? ভাগাভাগি কম পড়তেছে? না না, ভাগাভাগির চেয়ে বড় কথা হচ্ছে তার তো 10% রেগুলার পৌঁছাই যাচ্ছে ভাই, সেটা হিসাব সাইডে রাখা। তাকে দেশে যাইতে ওরা বাধা দিচ্ছে, যে কারণে সে নাম না নিয়ে হালকা হালকা একটু। এখন দেখেন মাঠ কিন্তু কমপ্লিটলি ফাঁকা,
তাদের কিন্তু তাদেরকে কেউ প্রেসার দেওয়ার নাই। আমাদের যে ডাস্টবিন শফিকা যে বলে প্রেসার গ্রুপ, সেরকম সো কল প্রেসার গ্রুপ কিন্তু কেউ নাই, ফাঁকা মাঠ। যতই বিএনপির লোকজন চাপাবাজি করুক, যত প্রোটেস্টই করুক, কথা তো একটাই, ভাইয়া তো 16 মাসে দেশে ফিরতে পারলো না। এতদিন নয় শেখ হাসিনার নাম বেচতো যে শেখ হাসিনা আমাকে দেশে ফিরতে দেয় না, এখন তার কোন আব্বাই আটকায় রাখছে, নুনুসের পায়ে ধরেও তো ফিরতে পারতেছে না। আপনি যে বললেন যে জামায়াত ইসলামীর লাভ কি, এটাই জামায়াত ইসলামীর লাভ। 54 বছর পরে তারা হুঙ্কার ছাড়তেছে, 54 বছরের আগের প্রতিশোধ তারা নিবে। আপনার কি মনে হয়? এটা অসংখ্য বার তারা বলেছে। ওই যে দীপ্তি যেমন টিভি চ্যানেলে আইসা মুখ মুসকে মুসকে হাসি দিয়ে বলে আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, জিগা এলেই কবে আমরা আসলে সুযোগ সুবিধার জন্য ও পাবার জন্য যুদ্ধ করিনি, তাই আমরা সার্টিফিকেট নিইনি। এই খানকির পোতাইন 71 সালে যারা যুদ্ধ করছে এরা কি জানতো যে 40 বছর পরে আইসা শেখ হাসিনা এদের নাতিপুতি সুদ্ধা ফ্যাসিলিটি দিবে সরকারি চাকরিতে? এটা কি জানতো কেউ? এরা তো জানতোই না জিনিসটা কি। ওদের কথা হইছে পাকিস্তানিরা আমাদের অ্যাটাক করছে, দেশ স্বাধীন করতে হবে, বাস, কথা শেষ। ফ্যাসিলিটিও, কারণ ওরা তো কেউ রেগুলার সৈনিক না যে আমরা রেগুলার আর্মি পার্সন। আর্মিদের যেরকম থাকে যে পেনশন বা এরপরেও যে ফ্যাসিলিটি বা নানান জায়গায় প্রায়োরিটি, অনেক কিছুতেই তো থাকে। ওরা কিন্তু কেউই রেগুলার সৈনিক না। আমাদের খুবই কমন যেটাকে আমজনতা বলে, আমজনতা যে যুদ্ধ করছে সেটাকেই আমরা মুক্তিযুদ্ধ বলি। এবং সেই পাকবীর্যটাকে আমি সেটা বলি, তার নাম হচ্ছে সার্ভিস মলম। কেন সার্ভিস মলম আমি নামটা বলি? মলম জিনিসটা একটু পিচ্ছিল হয় এবং সার্ভিস দেয়। কারণ আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা না, কিছু মানুষ আছে যারা ফর্সা পোলাদের পছন্দ করে, এবং আই থিঙ্ক সে অনেককে এই মলম দিয়ে সার্ভিস দিয়েছে, যার কারণে আমি তার নামটা সার্ভিস মলম দিয়েছি। আমরা তাকে সার্ভিস মলম হিসেবেই চিনি, আপনার প্যারা নেওয়ার দরকার নেই, আমরা তাকে চিনি। এবং সে সারা জীবন তার 22 বছরের জীবনের অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি টবি তুলে একাকার করে ফেলছে। আমার বঙ্গবন্ধু ভাই, আমি নিজেও জীবনে অত কিছু কই নাই না। এটা এতবার আমি আমার জীবনে কোনোদিন আমি 2বারও বলি নাই যে আমার বঙ্গবন্ধু, 1বারও বলি নাই। বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু না তো, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষের বঙ্গবন্ধু। শোনেন, আমার আব্বা তো আমারই আব্বা, এটা আমার মানুষের কাছে কি চিল্লান লাগবে? আমার আব্বা মানে আমি আমার বাসায় থাকি, আমার হাজবেন্ড, আমার সন্তান, আমরা 24/7 একসাথে থাকি। আমি কি প্রতিদিন তাদের সাথে ছবি তুলে দিব না? আমি তার সাথেই ছবি তুলে দিব যখন আপনার সাথে আমার জীবনে 1বার দেখা হবে, জীবনে 5বার দেখা হবে, আপনার সাথে একটা ছবি তুলবো। কিন্তু আমার হাজবেন্ড বাচ্চার সাথে তো আমি প্রতিদিন ছবি তুলি না। সে প্রধানমন্ত্রী হইলে কি আর সেলিব্রিটি হইলে কি, সে তো আমার হাজবেন্ড বা আমার বাচ্চা। আমি তো তাদেরকে সেলিব্রিটি হিসেবে কাউন্ট করব না, যত বড়ই হয়ে যাক, তাই না? এই যে এরা এত অতিরিক্ত যখন করতো, মনে করেন এই যে 2024 সালের আগের কথা বলতেছি, আমরা এত কিছু বলতাম না, কারণ আমরা জানি আমরা দেশ 71 বঙ্গবন্ধুকে কই ধারণ করি। আমাদের কিন্তু এরকম বারবার জপতে হয় নাই, আমরা তসবি জপি না আমার বঙ্গবন্ধু, এসব আমাদের জপতে হয় নাই, মানুষজন জানে। শোনেন, এই যে মানুষজন জানে বলেই এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়া দেশে যায় না, সাথে আমারেও বলে তুমি কেন আসো না? ভাই, আমি আর কন্টেন্ট ক্রিয়েটরের লেভেল তো এক না, সে একটা দলের মাথা, আর আমি তো এই দলের কর্মী পদও আমার নাই। আমি যে আওয়ামী লীগের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, আমার তো এই দলের কর্মী পদও নাই। আমি তো কোনো যে এটা কি বলে ফরমাইনা সদস্য হই নাই। তাইলে ওর সাথে আমার তুলনা আসে কি জন্য আমাকে একটু বলেন তো? আবার এত বড় যে নেতা মানুষ, সে পাবলিক পোস্টে লিখে যে তার দেশে ফেরা তার একার হাতে নাই। কত বড় ক্ষমতা আপনি ভাবেন। সে আবার এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। টিটো ভাই, মাইন্ড ইট। সে আবার এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে এবং তারুণ্যের অহংকার। আজকে সে জামায়াতের নাম না নিয়ে বলতেছে যে আমরা জানি 71 সালে একটা দলের ভূমিকা সে জানে। তাইলে 71 সালে বঙ্গবন্ধুর ভূমিকা এই চোদনার করতে জানে না বঙ্গবন্ধুর ভূমিকা কি? ধানমন্ডি 32-এর ভূমিকা কি? এই যে নয়নের নামটা আপনি নিলেন, এই ভূমিকা, এই শব্দটাই আমি আনতে চাই না। 71 সালটাই তো মানে মানে সেই তো এভরিথিং। এখানে আবার তার ভূমিকায় আমি এটা বলতে চাই না। তার নেতৃত্বে সে আজকে জাতিকে ইতিহাস শিখাচ্ছে যে একটি দলের ভূমিকা 71 সালে আমরা জানি। আর যে দলের এবং যে ব্যক্তির জন্য আজকে তুই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখোস, সেই লোকের নাম তোরা মুখে নাস না।
সেই লোককে তোরা জাতির পিতা হিসেবে স্বীকার করস না, সেই লোকের বাড়ি ভেঙে তোর দলের যে ওই যে এটার কি বলে ইয়াবা ব্যবসায়ী নয়ন, না ইশরাক না, নয়ন তো ইয়াবা ব্যবসা করতে গিয়ে ধরা খাইছিল পুলিশ। আপনি ফুটেজটা দেখেন নাই? এটা জানি, আমি শুনেছি, কিন্তু ফুটেজটা আমি দেখিনি। না এটা তো নিউজ, টিভি চ্যানেলে নিউজ হইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মিস করে গেছেন, আমি পাইলে আপনাকে দিব না। সেই নয়ন স্লোগান দেয়, তারেক ভাই কথা দিলাম 32-এর দখল নিলাম। মুমিন ফারহানা নমিনেশন পায় নাই, সেই আমি তাকে বেশ স্মার্ট হিসেবে মানে কাউন্ট করি। আমাদের যে পলিটিক্যাল কালচার, সেই কালচারে উনি বেশ ফিট। মানে ধরেন ওই যে শাওয়াহাদির মতো উল্টাপাল্টা কথাবার্তা বলে না, মোটামুটি চলনসই একটা পলিটিক্যাল ক্যারেক্টার। সেই ক্যারেক্টার নিজের মুখে বলছে জামাত বিএনপি এক মায়ের পেটের দুই ভাই। আমি যে এখানে কোয়ালিশনটা ভাঙলো কবে? এই যে আপনি যে বলতেছেন দেখাইতেছে যে আমরা ওরে সংসদে যাইতে হবে, যদি যাইতে পারে, ইলেকশন যদি হয়। ইলেকশন তো আপনি যে কিসের মধ্যে কি হামদাই দিতেছেন আমি এটাই বুঝলাম না। প্রথম কথা হচ্ছে তারেক বাংলাদেশের ভোটার না, কিন্তু সে নমিনেশন বেচতেছে তার দলের। এখানে অনেকগুলো খেলা। সে ভোটার না, কিন্তু সে নমিনেশন বেচতেছে, সে প্রধানমন্ত্রী হবে, তার হাউস আছে, তার মা মরে যাচ্ছে, তার দেশে আসার মুরাদ নাই, তাকে দেশে আসতে দিচ্ছে না অজানা অচেনা শক্তিরা। কিন্তু সে অনেক বড় হাঁটামালা একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার বুঝতে হবে। তার অনেক পাওয়ার, তার অনেক ক্ষমতা, সেই জন্য সে দেশে আসতেছে না, ওখান থেকে হোমগার্ড ছাড়তেছে। 5 বারের চ্যাম্পিয়নশিপ পাওয়া, চ্যাম্পিয়নের ট্রফি পাওয়া, তার মায়ের দল, তার এবং তার মায়ের দল যখন ক্ষমতায় ছিল তখন দুর্নীতিকে দেখে নেব আমরা। অফকোর্স তোমরা দেখে নেবা, চোর তো চোরের কারিগরি জানবে, তাই না? চোর তো জানবে কিভাবে চুরি হয়। যেমন আমি মিথ্যা কথা বলায় মাহির, আমি তো বুঝবো যে ভাই ওই যে মিথ্যা কথাটা কইতেছে, কতটুকু মিথ্যা কথা কইছে, কত পার্সেন্ট হাজার কথা, কত পার্সেন্ট আমি দেখে কয়ে দিতে পারি। জুলাই মাসে যখন এরা এই যে লাল বিপ্লবী সাজলো, আমি তো চোখে মানে আমার হাজবেন্ড কিসে জব করে সেটা সাইডে রেখে বাদ দিয়ে কমপ্লিটলি আমি জানি এটা রাজাকারের আন্দোলন। আমি এটা নিয়ে কোনোদিন ট্যাফও করি নাই। ট্যাফও কেন করলাম না সেটা নিয়ে আমাকে অনেক অনেক ধরনের মানে পিঞ্চ শুনতে হয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু। যেটা বলতেছিলাম, এই যে সে এত কিছুর পরেও আশা করে সে দেশে আসবে, দেশের প্রধানমন্ত্রী হবে। ভাই ভাই আপনি মিউট। কি বললেন যেন শব্দটা কি? প্রধানমন্ত্রী না কি যেন বললেন, আবার বলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী হবে সে, বিশ্বের প্রথম অনলাইন প্রধানমন্ত্রী। এবং সেই প্রধানমন্ত্রী যে কিনা জুম কলে বসে মায়ের জানাজা অ্যাটেন্ড করবে। আজকে কি যেন একটা প্রোগ্রাম সে অ্যাটেন্ড করলো জুম কলে, স্টেজে বসে আছে সবাই, পেছনে বিশাল একটা স্ক্রিনে সে বক্তব্য দিতেছে এবং স্টেজের অতিথিগণ তার দিকে মুখ করে না, তার দিকে পাশা দিয়া বসে আছে। এটা কি ধরনের প্রোগ্রাম হয় ভাই, আমি বুঝি না। মানে এটা কি ধরনের প্রোগ্রাম হয় আমি বুঝি না। এবং এই দলের কর্মীরা এখনো গলার রক ফুলাইয়া চিৎকার করে, তারেক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ে না। আরে ভাই তারেক ভাই তো দেশে আইবই না, দেশে ভোটারই না। মানে এটা না আমার মাথা প্যাঁচ লেগে গেছে গা। সে ভোটার না, সে প্রধানমন্ত্রী হবে, সে দেশে আসতে পারছে না, তার মা মরে গেছে, তার বউকে সে পাঠাইছে। টিটো ভাই বাংলা সিনেমা তো দেখছেন, এই জন্যই বলে মায়ের চেয়ে বউ বড়। দেখেন মা অসুস্থ, সে 7 দিন বউকে আসতে দেয় নাই, 7 দিন পরে বউকে পাঠাইছে, যায় একটু দেখা দিয়ে আয়, নাইলে ছেলের বউ হিসেবে তার বদনাম হইব। দেখেন ছেলে আসে নাই কোনো সমস্যা নাই, বাংলাদেশের নিউজ চ্যানেল গুলা মানে আবেগে আপ্লুত হয়ে নিকলের মতো ককে পানি চলে এসেছে যে ছেলের বউ কত কেয়ার করে বেগম জিয়ার চলে আসছে। ছেলে আসুক চায় না আসুক, ছেলের বউ কিন্তু চলে আসছে। অথচ দেখেন সাথে জাইমা রহমান নাতনিটা কিন্তু আসে নাই না। সে নাকি দলের সবাই এই কয়েকদিন আগে বক্তব্য দিচ্ছে, অথচ যে রানিং দলের মাথা তার দাদি মরে যাচ্ছে সে কিন্তু আসে নাই। মানে জাইমা রহমানের তার আমি জানি না তার বয়স কত কি, কিন্তু ওনার তো আসলে দেশে ফিরতে কোনো আইনি বাধা থাকার ভাই শোনেন, দেশে তো কোরবানির আগেও ঘুরে গেছে, মায়ে জিয়া আইসা কোরবানির টাকা তুলে নিয়ে গেল না দেশ থেকে। আপনি কি জিজ্ঞেস করেন? এবং জাইমার সাথে ইশাকের বিয়ে হওয়ার কথা ছিল, আমাদের সেই বুলডোজার ইশাক। আচ্ছা, আপনি
ভুলে গেছেন? পরে এই যে বিয়েটা ভেঙে গেল কেন সেইটা আপনাকে বুঝাই দিই। আপনি তো গরিব মানুষ, এগুলো তো বুঝেন না, বড় বড় মানুষের খেলা এগুলো। ইশরাক হওয়ার কথা ছিল সাউথের মেয়র। আচ্ছা, একটু বলেন তো ঘটনাটা। মেয়র তো ইলেকশন জিততে পারলো না। হ্যাঁ, 2020 সালে যে ইলেকশন হইলো তাপসের সাথে, সেই ইলেকশনে ইশরাক হেরে গেছে। তো এই বছর 25 সালে এসে সে মামলা করছে, মামলা এসে জিতছে। মামলা সে জিতছে মানে হচ্ছে সে মেয়র হয়ে গেছে, কিন্তু সে 1.5 মাস প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আর বক্তব্য দেওয়া যেহেতু উচিত না, আমি আমার আইডেন্টি ইউজ করতে চাই। কি করে দিলেন মাঝখানে? আমি ইশরাকের কথা বলতেছিলাম, এটা পজ দেন, এটা পরে রাখান, আমি বলে নেই। আমি না কতখানি স্পর্ধা আপনি চিন্তা করেন, কতখানি স্পর্ধা আপনি একটাবার ভাবেন। কতখানি স্পর্ধা হইলে গণমাধ্যমকে এইভাবে, মানে তারা কি মনে করতেছে, তারা মানে দেশের প্রত্যেকটা এই যে ঝুলাই সমন্বয়করা প্রত্যেকে মনে করতেছে আমি নিজে একটা প্রধানমন্ত্রী। এই যে আমাদের এখানে একটা বাজে লোক ভাই, সমন্বয়ক না, সামান্নায়ক। আমাদের এখানে এক বাজে লোক একটা মন্তব্য করেছে, মন্তব্যটা একটু শো করি। ইশরাকের কথা বলেছিলাম ভাই। ইশরাক যখন মেয়র হইতে, ইশরাক যখন ইলেকশনে জিতলো, তো সে বললো যে আমি তো মেয়র হয়ে গেছি, এখন আমাকে মেয়রের চেয়ার দাও। তার মধ্যে সে আবার তো তারেক জিয়ার মনোরঞ্জন করছে, 32 ভাঙার জন্য বুলডোজার পাঠাইছে, বেকু পাঠাইছে। সে তো মনে করছে যে আমি তো হাসিল করেই ফেলছি, কিন্তু 1.5 মাস আন্দোলন করেও সে মেয়রের চেয়ারে বসতে পারে নাই। সে হয়েছে গায়ে মানে না আপনি মরল টাইপ ব্যাপার, বুঝছেন? না, এবার বলতেছে যে ওই এখানে একটি বাজার একটি কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে এই যে আমাদের নীলা মার্কেটের হাসখোর, সে নাকি আসলে ইশরাককে ঠেকায় দিছে। মানে তাদের মধ্যে নাকি সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল কিনা আমি জানি না, কিন্তু এমনিতে এ ধরনের কোনো একটা বিষয় হয়েছে কিনা এই ব্যাপারে যদি আপনি জানেন। এটাও আছে এগুলা। এই যে দেখেন, আপনি যে বললেন তারেক জিয়াকে কে আটকায় দিচ্ছে, এগুলাই তো ইন্ডিকেটর। তারেক জিয়ার মনোনীত প্রার্থী ইশরাক, তাকে কোর্ট থেকে কিন্তু ঘোষণা করছে যে ইলেকশন অবৈধ। তার মানে শেখ তাপসের ইলেকশনে যে জেতার যে ফলাফল সেটা বাতিল, মানে হচ্ছে ইশরাক জিতে গেছে। আপনি চিন্তা করেন, ইশরাক কিন্তু রিড করছে যে ইলেকশন অবৈধ। সেই অবৈধ ইলেকশনে তাপস যদি বাতিল হয়, তাহলে ইশরাক কি করে জিতে যায়? এই প্রশ্ন করা যাবে না, তাইলে আপনি আইনকে অশ্রদ্ধা করছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আইনকে শ্রদ্ধা রেখে আমি বলি, কোর্ট থেকে অর্ডার করা হয়েছে, তার মানে ইশরাক জিতে গেছে। কিন্তু দেখেন, ইশরাক কিন্তু চেয়ারে বসতে পারে না, মানে হয়েছে আমি বিয়া করছি, বউ লাগাইতে পারি নাই, ব্যাপারটা হয়ে গেছে এরকম। এরকম বন্ধা চোদার কাছে কেডা মাইয়া দিব কোন? তোকে একটা মেয়রের পদ দখল করতে পাঠাইছি, এই তো উনি বিয়ে করে ফেলেছেন আমরা যতদূর জানি। না, বিয়ে তো এই যে মানে বিয়ে হয় নাই, মানে আংটি বদল হয়েছে। এখনো মানে কন্টেন্ট ক্রিয়েটরের জামাই হওয়ার ক্ষীণ সম্ভাবনা তার মধ্যে আছে বলতে চাচ্ছি? নো ওয়ে, এরকম ফেলটু। শোনেন, এই যে এখানেই বলতে হয় যে 3 Idiots মুভির ওই যেন ভাইরাসের ডায়লগটা, চাঁদে যে প্রথম পা দিছে তার নামটাই সবাই জানে, সেকেন্ডের নাম কেউ জানে না। আমার এখানে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে এই তারেক রহমানের মেয়ে যিনি জাইমা রহমান, আমি ওনার জন্ম কত সালে জানি না, কিন্তু আমার তো মনে হয় যে মানে নাম কি জাইমা রহমানের সাথে কি মানে এটা কি বয়সের সাথে যায় নাকি, মানে এটা কি একটু কেমন হয় না? মানে না, জাইমা রহমান তো অ্যাডাল্ট ভাই, সে তো বড় হইছে, দলীয় সভায় বক্তব্য রাখতেছে। আপনি তাকে বাচ্চা হিসেবে ট্রিট করতেছেন কি জন্য? 17 বছর আগে যে মেয়ে দেশ ছেড়ে গেছে, তার মানে তখনও যদি তার বয়স 10 হয়ে থাকে, তাহলে অলরেডি 30-র কাছাকাছি তার বয়স। Okay. I have no idea because I have no interest about. না, ইশরাকের সাথে যার বিয়ের কথা চলে, তার কারণে আমার জাইমার সম্পর্কে কোনো আগ্রহ নেই। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ।
তার মানে আপনি কি বলতে চান যে আমি জামাতে অনেক ইন্টারেস্টেড? আমি স্ট্রেইট না? মানুষের অনেক ধরনের ডাইভার্সিটি থাকে। ভাই শোনেন, এইসব ছাপড়ি গুলারে মনে করেন আমি রিক্সাওয়ালা হিসেবেও পছন্দ করবো না, যে আমি যে একটা রিক্সায় বসবো, মানে একটু উল্টাপাল্টা দেখতে হলে রিক্সায় আমি কিন্তু উঠি না। দেখতে ভালো না হলে আমি রিক্সাওয়ালায় উঠি না, এটা আমার অভ্যাস আছে। আমার হাজবেন্ড আমাকে বলে রিক্সার সামনে রেখে তুমি যেতে না, রিক্সাওয়ালা দেখতে ভালো লাগতেছে না। রিক্সাওয়ালা ভালো লাগলে তুমি কি করবা? আমি আরে যন্ত্রণা। আমি যখন একটা রিক্সায় বসি আমি কিন্তু, শোনেন, আপনার মনে হইতে পারে যে এইটা খায়রাস বেডি, আমি রিক্সায় বসে কিন্তু রিক্সাওয়ালার সাথে গল্প করি। মন্তব্য করছে দেখেন তো, এগুলা কি সহ্য হয়? আমার গার্লফ্রেন্ড আছে তো ভাই, আপনারা কেন এইসব মন্তব্য করেন? জঘন্য লোকজন। আর করবেন না একদম, আমরা দেখে নেবো কিন্তু আপনাকে। শোনেন, আমরা যখন রিক্সায় চড়ি বা সিএনজিতে চড়ি, এইসব প্রান্তিক মানুষদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। তো গল্প করলে ওনাদের ঘর সংসারের কথা জানা যায় এবং সরকারের প্রতি তাদের মনোভাব কি সেইটা জানা যায়। আপনি দেখবেন রিসেন্ট টাইমে ফেসবুকে প্রচুর এরকম কন্টেন্ট কিন্তু ভাইরাল হয়েছে। একজন রিক্সা চালক বলেন বা একজন অটো চালক বা টেসলা, বাংলার টেসলা যেগুলো আছে অটোগুলা, তারপর ধরেন সিএনজি ওয়ালা, বাস, ট্রাক ড্রাইভার, হেল্পার, হোয়াট এভার, একমাত্র প্লেনের ড্রাইভার আর ট্রেনের ড্রাইভার ছাড়া প্রত্যেকের এরকম মোটামুটি বক্তব্য এখন ফেসবুকে আপনি খুললে রিলস অপশনে গেলেই দেখতে পাবেন প্রচুর। কেন? এই প্রান্তিক লোকগুলার জীবন মান দেখলে বোঝা যায় যে একটা দেশের সরকার, ল এনফোর্সমেন্ট এবং মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের দাম, জীবন মান কিভাবে ব্যালেন্স করতেছে। যখন দেখবেন এদের মুখে হাসি, সন্তুষ্ট, এরা যথেষ্ট পরিমাণ টাকা কামাইতেছে, এবং এবং আমি যখন কথা বলতাম এদের প্রত্যেকেরই শুনতাম ঢাকা শহরে তারা কষ্ট করে থাকে ঠিক আছে, গ্রামের বাড়িতে কিন্তু তাদের বিঘার পর বিঘার জমি কেনা আছে, বাড়ি করা আছে, তারা ওখানে রেগুলার আসা যাওয়া করে নবাবের মতো। সেই মানুষগুলোর আজকের আপনি ভিডিও দেখেন, গত 16 মাসে এরা এখন কমেন্ট বক্তব্য দেয় যে আমরা সারা দিনে জমা খরচের টাকা তুলতে পারি না। এই যে এই লোকের আবার ধান্দা হিরো আলমের সংসার ভাঙবে। এই কে এই লোক? হিরো আলমের সংসার কয়টা অ্যাকচুয়ালি যে ভাঙবে? না, এই যে আবার নতুন করে আর একটা সম্পর্কের কথা সামনে তুলে এনেছে, এগুলো খুব খারাপ। জি, আপনি এসব খারাপ মানুষকে পাতা দিবেন না, বুঝছেন? আমরা ভদ্র সভ্য মানুষ। এই কমেন্ট গুলো আমি শো করি না, দেখেন আমার হাত কিন্তু এই না, আমরা ভদ্র সভ্য মানুষ, এসব আমরা সহ্য করবো না একেবারেই। ইনাফ ইজ ইনাফ, বুঝতে পারছেন তো? রাইট রাইট। এখানে কোনো কিন্তু যদি তবে নাই, দেখছি না। এই দেখেন আমার হাত কিন্তু এই। আরে এই পলিটিক্যাল ড্রামা, এইটা কি কমেন্ট করছে? এটা ভাই আপনার বিয়ে কবে? চলেন একটা বিয়ের দাওয়াত দেন প্লিজ। এই মানে আপনারা আমাকে আর, আপনি এরকম বিশ্বের প্রথম, আপনিও তাই মন্তব্য করছেন। সরি, এই যে আমার হাত কিন্তু দৃশ্যমান, এই কাজ কিন্তু আমি করি নাই, এই কাজ আমি করি নাই ভাইয়া। এইসব অভিযোগ আমার নামে দিলে হবে না, আমি সহ্য করব না। এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ। ইয়েস। আচ্ছা, যেটা বলতেছিলাম, এনাফের সাথে আমার মাথায় আসলো, আপনি এইটা টিভি প্রোগ্রামটা কি দেখছেন? দীপ্তি চৌধুরীর রিসেন্ট একটা টিভি প্রোগ্রাম, সেখানে যে যেরকম আঁকা বাঁকা দাঁত গুলা বের করে ভেটকায়ও যে সে মনে করেন যথেষ্ট ইয়ে পায় নাই, ফুটেজ পায় নাই। কারণ কি, সে সেখানে নিয়ে আসছে বিবিসির তৎকালীন যে নিউজ হেড, সম্ভবত আমি ওনার নামটা জানি না, দন্তস্ব দিয়ে কেউ একজন কমেন্ট করলে নামটা বলে দিয়েন, কমেন্ট করবেন অবশ্যই। উনি বলতেছেন যে গত 2013 সালের 5ই মে ওইখানে কোনো ধরনের কোনো গণহত্যা হয় নাই। যেটা বলেন আপনি যে বিবিসির ওনার কথা বলছেন, এটা কন্টেন্টের মানে ইয়া না হলে আমি ভিডিওটা হয়তো এখানে দেখাতে পারতাম, বাট ওটা তো চ্যানেল আই এর একটা ইন্টারভিউ। হ্যাঁ, দীপ্তি ছিল না, ওই যে ইন্টারভিউটা যিনি নিয়েছেন উনি দীপ্তি ছিল বাজি ধরবেন আমার সাথে? ছাড়া আর কেউ ছিল না, আমার সাথে তর্ক লাগতে আসছে। আমি এই নটিটারে চিনবো না? এই নটিটা হচ্ছে সেই নটি যে ব্যারিস্টার মানিকের সাথে এই যে এরকম করে চাইয়া থেকে তামসা নাটকটা করছিল। হ্যাঁ, এটা বন্ধ করেন, পরে কপিরাইট খাবেন। যেটা বলতেছিলাম যে এই পাবলিকের যেসব পাবলিক মানে এতজন অর্গাজম পাইতো যে 5ই মে অনেক গণহত্যা হয়েছে, অনেক গণহত্যা, কিন্তু বুঝছেন এত গণহত্যা হয়েছে। আমি এখানে একটি কথা আমার মনে আছে যে এরকম একেবারে আমার পরিচিত লোক, আমার খুবই পরিচিত লোক বলছে যে আমি নিজের চোখে দেখছি
হাজার হাজার লাশ, হাগার হাগার লাশ আপনার ইয়েতে ভরে নিয়ে গেছে, তাকে ভরে ভরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে আর বলে নাই। না, বাংলাদেশে হয়েছে এমন একটা দেশ যেখানে একটা ঢিল পাঁচজনের গায়ে লাগে। সেই দেশে হাজার হাজার লাশ, প্রথম কথা হাজার হাজার লাশ, এবং সেগুলা ক্যারি করে নিয়ে গেছে। ক্যারি করে কোথায় নিয়ে গেছে? একটা খুব সুন্দর একটা গল্প এখানে প্রচলিত আছে আমাদের। ওই যে আপনি খেয়াল করবেন, ক্যাপ্টেন নামে একজন জলহস্তি টাইপ চেহারার একজন মহিলা কয়েকটা মিডিয়াতে এসে উনি পডকাস্টে আসছে। মাতুয়াইল এই কি জানা ওখানে আরে মানে ওয়েস্টেজ রিসাইকেল করে ওরকম একটা প্লেস আছে মাতুয়াইলে। সেখানে গিয়ে নাকি লাশ কুচি করে ছড়ায় দিছে, এবং ওখানকার মানুষজন মেলা দিন সহ্য করতে পারে না ওই গন্ধ। ভাই এখন কি তাহলে মাতুয়াইলের ওই বৃষ্টি গন্ধগুলো মানুষজন সহ্য হয়ে গেছে? ভাই ময়লা ইজ ময়লা, রাবিশ ইজ রাবিশ। এটার থেকে কোনোদিন মেশকে আম্বরের গন্ধ আসবে না, গুয়ের গন্ধ গুয়ের মতোই হবে, ঠিক না? সেইখানে বলতেছে লাশ। এখন আমাকে বলেন তো এই লাশগুলো কুচি কুচি করছে কি দিয়ে? হাগার হাগার লাশ। প্রথম কথা মারছে, এবং প্রত্যেকেই এতিম। যদি হাগার হাগার মানুষ উধাওই হয়ে থাকে, তাদের বাপ মা ফ্যামিলি কেউ নাই, তারা যেখানে চাকরি করতো কেউ তাদেরকে মিস করে না, তারা যেখানে পড়াশোনা করতো কেউ সেখানে আপনি যে গু আর ময়লা বললেন, এ থেকে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে এই যে আপনার সাদা শকুন আর কি, গুয়ের কথা আসলে ওনার নামটা আমার মনে পড়ে, এটা আমার হয়তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সাদা শকুনের এই মুহূর্তে আসলে সকল কিছু নিয়ে তারা আসলে কে তারেক রহমানের বক্তব্যের এগেনস্ট আসলে তারা কি বলতে পারে বলে আপনার মনে হয়? মানে আমি তো আসলে ভাসুরের নাম নিলাম না, তো ভাসুর আসলে কি বলবে? ভাসুর তো বলতেছে আপনাদের আমলে আমরা দেখেছি বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই খানকির পুতানরা, তোরা তো সরকারের অংশ ছিলি না, এটা বলা যাবে না, বলা যাবে না। ওরা সরকারের অংশ ছিল না। আপনি আমার যে কথাটার মধ্যে হাত ঢুকাই দিলেন, ওই কথাটা আমাকে শেষ করতে দেন। এই যে তারা বলে যে হাগার হাগার মানুষের লাশ, এরা যেখানে চাকরি করতো কেউ তাদেরকে মিস করে না, যেখানে পড়তো কেউ তাদের লিস্ট করা নাই যে আমাদের স্টুডেন্ট ছিল, এখন উধাও, অনেক আমরা তাকে খুঁজে পাচ্ছি না। সেইখানে আসেন আমাদের যে অধিকার, আমাদের যে উপদেষ্টা একজন আদিলুর রহমান শুভ্র, সে কিন্তু একটা কনভিক্টেড আসামি। 2022 সালে তার এটা নিয়ে জেল হয়েছে। সে যে এই যে 5ই মে 2013 সালে শাপলা চত্বরে হাগার হাগার শহীদের ঘোষণা সে দিছে, এবং সে তখন পর্যন্ত 61 জনের লিস্ট দিছে। 61 জনের মধ্যেও রিপিট আসছে নাম কয়েকজনের, এবং 53 গিয়ে দাঁড়িয়েছে, বা 57-53 মানে বিলো 60 চলে আসছে। এবং বিলো 60 বলে যেটাকে আমরা হালকা করে ফান করতেছি সেটা না, কথাটা এখানে একজন মানুষের মৃত্যু। কিন্তু এখানে একটা কথা আছে ফারহানা ইন্দ্রা, যেই কথাটি বিবিসির প্রধান যিনি উনি যেটা বলেছেন যে আমি কাদির কল্লোল সারা রাত ওখানে ছিলেন, এবং কাদির কল্লোলকে আমি সবসময় সার্বক্ষণিক আমি লন্ডন থেকে তার ফোনে ছিলাম, এবং আই আস্কড হিম সেভারাল টাইম যে আসলে শাপলা চত্বরে কজন খুন হয়েছে, সে বলেছে একজন না। এবং এই যে সংঘর্ষগুলো, মানে এটা অদ্ভুত ইন্দ্রা। যেমন ধরেন যে কোনো মানুষের মৃত্যুতেই আমরা ব্যথিত হই, নো ডাউট অ্যাবাউট ইট। মৃত্যু আমাদের কাম্য না আলটিমেটলি। আমি পার্সোনালি কাউকে হত্যা করে তার সাথে বুঝপড়া করা যায় না। আমরাও কিন্তু একটা সময় বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু বিভ্রান্তির কয়েকদিন পরেই আমরা দেখলাম যে রং মেখে শুয়ে থাকা লোকজন, তারা পুলিশ হচ্ছে কি ধমক দেওয়ার পরে উঠে লাশগুলো দৌড় দিল। তো এই যে মানে পুলিশের তখন শেখ হাসিনার পুলিশের কতখানি পাওয়ার ছিল যে মৃত লাশ হচ্ছে কি উঠে দৌড়াদৌড়ি করছে। এবং এটা আপনাকে বুঝতে হবে টিটো ভাই, এই মৃত লাশগুলো উঠে দৌড় দিছিল, কতটুকু মনে করেন অত্যাচার তাদের উপর করা হয়েছিল, মৃত লাশ উঠে দৌড় দিচ্ছে, চিন্তা করা যায়। এবং শেখ হাসিনার যে এই পাওয়ারটা তো আমাদের আসলে স্বীকার করতেই হবে যে উনি ধমক দেওয়ার পরে মৃত লাশ উঠে দৌড় দেয়। কিন্তু আপনি যেটা একটু যদি ওইটা আপনার মনে থাকে, এই যে বিবিসি প্রধানের যে ইন্টারভিউটা, উনি কিন্তু স্ট্রেট একটা কথা বলেছেন যে কার পক্ষে গেল কার বিপক্ষে গেল তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমার দায়িত্ব হচ্ছে গিয়ে সঠিক সংবাদটি পরিবেশন করা।
এটি পেশাদারিত্বের জায়গা থেকে, আমি যেহেতু সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলাম বা আছি, সুতরাং আমি মনে করি ওকে, তার এই জায়গাটা থেকে সে ঠিক আছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে গিয়ে এই যে 53 বলেন বা 57 বলেন, যেটি শেষ পর্যন্ত ডিসাইড হলো, সেই মৃতদেহগুলো সেই জিনিসগুলো, সে এই হত্যাকাণ্ড কিন্তু একটা ওখানে খুঁজে পাওয়া যায়নি। এবং আপনি একটা জিনিস দেখবেন যে ওই একই দিনে নানা জায়গায় সংঘর্ষ হয়েছিল, মানে নট অনলি শাপলা চত্বর, বিভিন্ন জায়গায়। আমি সেটাই বলতেছিলাম, আমি একজন মারা গেছেন, আমি আপনাকে বলি একজন মারা গেছেন কিভাবে, একজন মারা গেছেন কিভাবে শোনেন। অফিস তাড়াতাড়ি বন্ধ করে দিল না সেদিন, যেহেতু এখানে গন্ডগোল হচ্ছে, তো তারা কয়েকজন মিলে একটা দোকান বা কিছু একটার মতো একটা জায়গায় ঢুকে গেছিল, ওইখানে একজন হার্ট ফেল করে মারা গেছে, তাকে কিন্তু ওই লিস্টের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। যেমন আমরা দেখলাম যে ওই দাদার কি চাচাতো ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে গন্ডগোল, কোপাইয়া মেরে ফেলছে, সেও ঝুলাই যোদ্ধা হয়ে গেছে ওরকম। এরপর দেখেন আমার ওই 5ই মে হুজুরদের আক্রমণে একজন মারা গেছিলেন, এই যে নিরাপত্তা কর্মী, একটা এটিএম বুথের নিরাপত্তা কর্মী ছিল, আমি ওনার নামটা ভুলে গেছি, সরি। তাকে ওরা ঢুকাই দিছে যে তাদের শাপলা শহীদ, দিতে পারে না। আপনি চিন্তা করেন, সেই কেসের শুনানি সবকিছু শেষ করে রেজাল্ট আসলো যে আদিলুর রহমান শুভ্রর অধিকার নামক এনজিওটি দেশে বিদেশে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সে এই প্রচারণা এত বছর চালাইছে, এবং এই জন্য তার জেল হয়েছে। এবং চিন্তা করেন, এই জেল হয়েছে কিন্তু তার 6 মাস। শেখ হাসিনার এত পাওয়ার যে এত ক্ষতি করার পরেও কিন্তু সে বিচার বিভাগকে ইনফ্লুয়েন্স করে নাই যে এরা আজীবন কারাদণ্ড দাও, ফাঁসিতে লটকায় রাখো 10 বছর। আমি হইলে তাই করতাম পার্সোনালি। এত বড় অপবাদ যে সরকারকে বহন করতে হয়েছে, এখন পর্যন্ত বহন করতে হচ্ছে আওয়ামী লীগ সরকারকে, তার শাস্তি ছিল মাত্র 6 মাস জেল খাটা। আপনি ভাবেন তো। না, কিন্তু আমার এখানে একটি প্রশ্ন আছে আওয়ামী লীগকে দায়ী করে, সেটি হচ্ছে একটু পরে করেন, আমি কথাটা শেষ করে নিই। আজকে 2024 সালের 5ই আগস্টের পরে যখন আদিলুর শুভ্র উপদেষ্টা হইল, 2025 সালের 5ই মে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। 2025 সালে 5ই মে নিয়ে তার কোনো বক্তব্য নাই, সে কোনো প্রোগ্রাম থ্রো করে নাই, সে কোনো কিছু দেখায় নাই। সে এত বছর তার জীবন যৌবন যে এই শাপলা চত্বরের শহীদদের জন্য উৎসর্গ করে দিয়েছে, 25 সালের 5ই মে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। টিটো ভাই, কেন? তার যে সারা জীবনের যে সংগ্রাম, শহীদদেরকে শোনেন, সারা জীবনের যে তার সংগ্রাম, এই শহীদদেরকে ন্যায় বিচার পাওয়ায় দেওয়া, কোথায় সেটা গেল? আজকে তারা ক্ষমতায় বসে কেন এই যে হাজার হাজার হেফাজতের শহীদ কেন তারা শো করতে পারতেছে না? হ্যাঁ, হাগার সরি, মাই মিস্টেক অ্যাগেইন, হাগার শহীদ তারা শো করতেছে না। সেই সময় 5ই মে 2013 সালে মতিঝিলে থাকা, কাকরাইলে থাকা প্রচুর বকচোদ লোকজনের সাথে আমার কথা হয়েছে, তখনও এখনো তাদের ভাষ্য মতো ওই যে ট্রাক ভরে নিয়ে গেছে। ভাই, তোদের কোনো আইডিয়া আছে হাগার ডেড বডি থেকে কি পরিমাণ স্মেল প্রডিউস হয়? রক্তের কি বাজে একটা স্মেল হয় 2-3 ঘন্টা পরে। তুই তো মানে মানুষের যে মৃতদেহ সেটার সেটার সাথে গরু ছাগল তুলনা দিয়ে লাভ নাই, মানুষের মৃতদেহ টোটালি ডিফারেন্ট। একটা ডেড বডির জন্য মনে করেন মর্গে নিয়ে গেলে গন্ধে তোমার বমি চলে আসে, সেখানে হাগার ডেড বডি মতিঝিলে পইরা আছে, শাপলা চত্বরে পইরা আছে হেফাজতের লোকজনদের, এবং সেটা কেউ দেখে নাই, কেউ কোনো স্মেল পায় না। এবং ব্লাডের এমন স্মেল, কোরবানিদের সময় দেখেন, স্মেল বাদ দেন, আপনি ব্লাডের স্মেল বাদ দেন, ব্লাডের পরিমাণ তো আমাদের মতিঝিলে আমরা দেখিনি, শাপলা চত্বরের আশপাশে হাগার না। রাতের অন্ধকার, সেই রাতটা শোনেন, 5ই মে 2013 সালে সেই রাতটা ছিল 72 ঘন্টা লম্বা। 72 ঘন্টা একটা রাত তারা সব ওইটা ধুইছে। আপনার মতো কি 8-9 ঘন্টা রাত ছিল নাকি? গরিব না, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম 21শে আগস্ট 2004 সাল, আমরা যদি সেই জায়গাটায় যাই, 2004 সালে 21 আগস্ট বলে কোনো ছিল? আমি তো দেখলাম কয়েকদিন আগে 21 আগস্টে কোনো গ্রেনেড হামলা হয় নাই, সব আসামিরা খালাস পেয়ে গেছে। আপনি কই থেকে নিয়ে আসলেন এই সায়েন্স? রাইট, এটাও একটা প্রশ্ন। যাই হোক, বিস্তৃত হই মাঝে মধ্যে। তো ওই আমরা দেখেছিলাম যে 21শে আগস্টের পরের দিন বা তার পরের দিন যে সাদেক হোসেন খোকা নামে যে ভদ্রলোক,
উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তান হচ্ছেন আমাদের ইশরাক ভাইয়া, জাইমার এক্স। তো সেইখানে যে মানে আপনার একদম পুরা মানে তাদের দায়িত্ব হয়ে গেল ওটা পরিষ্কার করে ফেলা। এরকম কোন পরিষ্কার অভিযানও তো আমরা ওখানে দেখিনি, বাট ওই সময় 2004 সালের ওই পরিষ্কার অভিযানটা কিন্তু টেলিভিশনে ফুটে, আমরা সবাই দেখছি। এবং আমাদের যে এই যে আপুসীন নেত্রী, মেকআপ করা পিঙ্ক শিফন বেজি, সে তখন সংসদে দাঁড়ায় বলছিল শেখ হাসিনা নিজের ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে। যে নিজের ব্যাগে করে গ্রেনেড নিয়ে যায় সে মরে নাই, আর বাকি সব মরে গেছে। না এখানে এটা মজার কথা শুনেন, সে ভাষণ দিতে দিতে মনে করেন এক হাতে মাইক তার মুখের সামনে, সে আরেক হাতে মনে করেন দুর্গার মতো তার অনেকগুলো হাত, হিডেন হাত, সে অন্য হাত দিয়ে গ্রেনেড ছুড়ে ছুড়ে মারছে। না, এবং আপনি কি জানেন যে শেখ হাসিনার পাখা আছে? এটা কি আপনি জানেন? হ্যাঁ, আশ্চর্য। পাখা যদি নাই থাকবে, এই মহিলা একই দিনে ঢাকা এবং চিটাগাঙে 2 জুলাই যোদ্ধাকে কি করে মার্ডার করলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আমরা নিশ্চিত যে ওনার পাখা আছে, উনি উঠতে পারেন। অবশ্যই পাখা আছে, এবং সেই পাখার এমন স্পিড, মনে করেন যে ফাইটার প্লেন আছে তার চেয়ে অনেক স্পিড এই পাখার। এক্স্যাক্টলি। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি, এটা আওয়ামী লীগের মানে এটা অবশ্যই আমি আওয়ামী লীগকে দায়ী করব। সেটা হচ্ছে এই যে হাগার হাগার লাশ, এই হাগার হাগার লাশের এগেইনস্টে আওয়ামী লীগ বা তৎকালীন সরকার তারা কেন, তাদের হাতে যথেষ্ট 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 প্রমাণ থাকা সত্ত্বেও তারা কেন এটা নিয়ে বেশ কয়েকটি ডকুমেন্টেশন বা বেশ মানে খুব সুন্দরভাবে বিশ্লেষণমূলক ডকুমেন্টারি কেন তারা বানায়নি? আপনি কি জানতেন আদিলুর শুভ্রর জেল হয়েছে এই কেসের কারণে? হ্যাঁ জানতাম, জানবো না কেন? কবে জানছেন? অনেক আগেই জানছি, মানে এটা জানছি তো। 24 আগস্টের পরে না, 5 আগস্টের আগে, 5 আগস্টের আগে জানছি, এবং সেটা হচ্ছে গিয়ে আমারই এক মানে বিএনপির বন্ধু জানাইছে আর কি। যাই হোক, বলেন। না, সবাই তো আপনার মতো এক্সেস রাখে না। এই যে আদিলুর শুভ্রর যে এই যে অধিকার, এই যে 5 মে কাহিনী নিয়ে যে তার যে জেল জরিমানা হয়েছে, এইটা তো মনে করেন সরকারি কোনো মানে সরকারের তরফ থেকে কোনো পত্রিকাকে প্রেসারও দেওয়া হয় না যে এটা ফ্রন্ট পেজে বড় করে ছাড়। বাক স্বাধীনতা যে ছিল না, না না, এটা হয় নাই, এটা হয় নাই। আমি আপনাকে এটাই বলতেছি, এরা যে বলে 16 বছর শেখ হাসিনার আমলে বাক স্বাধীনতা ছিল না, এই যে এত বড় সরকারের একটা অর্জন, ছোট্ট করে হলো যে তাকে একটা জেল জরিমানা করা গেছে, সেই নিউজটাও তো ফ্রন্ট পেজে দেওয়াইতে পারে নাই শেখ হাসিনা সরকার। যদি গলা টিপেই ধরে রাখে মিডিয়ার, কেন দেয় নাই ফ্রন্ট পেজে বলেন তো? এটা তো নিউজের হেডলাইন হওয়ার কথা ছিল। গলা টিপে ধরার গল্পটা যখন বললেন তখন তো মানে আমরা যে মানব জমিনের, না মানব জমিনের পরে আসি, আপনি যে ব্যর্থতার কথাটা বললেন, না এটা আওয়ামী লীগের করার দায়িত্ব ছিল। আওয়ামী লীগে কি এরকম কোন আমি আপনাকে সেটাই বলতেছি, সবাই যে সবসময় আওয়ামী লীগের দোষ দেয় যে আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা ছিল না, ভাই আওয়ামী লীগ যে এত বড় একটা অর্জন করছে, যে আদিলুর শুভ্রকে জেল দিছে এই মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় দেশের ভাবমূর্তি বাইরে খারাপ করার জন্য, এই নিউজটা কি ফ্রন্ট লাইনে করাইতে পারছে? কেন পারে নাই? কারণ এইটা দেখি তো এই একটা মন্তব্য করছে, আপনি এই মন্তব্যটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, দিস ইজ ট্রু, আমি এটা জানি। ফারজানা রূপা এটা নিয়ে করছে, আরেকটা নিয়ে করছে, ওইটার নামটা আমি এখন বলবো না, সময় আসলে বলবো, সরি। এই জন্যই আর সবার জামিন হয়, ফারজানা রূপা শাকিলের জামিন হবে না, আমি বলে দিলাম। কিন্তু সেই শেখ হাসিনার যখন পুরো ফ্যামিলি মার্ডার হয়ে গেছে, সেটা নিয়ে তুমি মক করো কোন সাহসে? এখানেই তো পার্থক্যটা তোমাদের হয়ে যায় মানুষ হিসাবে। আপনি যে বলতেছেন যে মানুষ হিসাবে মানুষের মধ্যে ভেদাভেদের যে দাগটা, সেটা অনেক ক্লিয়ার এখন, অনেক স্পষ্ট। আমরা ধরেন অনেক জায়গায় অ্যাভয়েড করতাম সেই মার্জিনটা, যে আচ্ছা ঠিক আছে আমার পাশের পাশে বিএনপি থাকে, 10 ঘর পর একটা জামাত থাকে, থাকুক, সমাজের সবাইকে নিয়েই চলতে হয়। কিন্তু এখন দেখেন আমাদের সার্কেল কিন্তু একদম ফিক্স। আসলে এই যে সমাজের সবাইকে নিয়ে চলতে হয়, আপনি কি বলবেন যে আপনার শরীরে একটি ক্যান্সারের জীবাণু আছে? আচ্ছা ঠিক আছে, থাকুক, এটা বলবেন আপনি? না না না, আমি কোনো ক্যান্সারের জীবাণু কি, আমি একটা ভাইরাল ফিভারও পালবো না, এটাকে আগে আমি দূর করবো। ভাইরাল এই টপিকটা নিয়ে কমপ্লিটলি একটা ডিফারেন্ট আলোচনা করা লাগবে। এইখানে এই যে লাস্ট মোমেন্টে এসে 1-2 লাইনে এটা আসলে ব্যাখ্যা করে বুঝায় বলা সম্ভব না। এটা হচ্ছে এই মন্তব্যটার ব্যাপারে কি বলবেন? এটার জন্য কি আমরা যারা ওদের থেকে অপেক্ষাকৃত এই যে এই জেনারেশন বলা হচ্ছে, বা এই যে জেনজি,
এইটা ব্যর্থতা কি আমাদের না? ভাই আওয়ামী লীগ কেন পড়াইতে হবে আমাকে সেই অ্যান্সারটা আগে দেন। আমার বয়স 10 বছর হওয়ার আগে আওয়ামী লীগ নিয়ে প্রচুর বইপত্র পড়ে ফেলছি। তোমরা কেন পারো নাই? তোমাদের হাতে স্মার্টফোন ছিল, তোমাদের হাতে সবার ঘরে ঘরে কম্পিউটার আছে, আমাদের যুগে ঘরে ঘরে কম্পিউটার ছিল না, স্মার্টফোন ছিল না, তবুও তো আমি কাগজের বই পড়ছি। তোমরা কেন পড়তে পারো না? আওয়ামী লীগ কেন তোমাদেরকে পড়ায় দিবে সেই ব্যাখ্যাটা আমাকে দাও। তোমাদের বাপ মায়েরা তোমাদের পড়ায় নাই কি জন্য? তোমার নিজের